পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। আসসালামু আলাইকুম, কে বলছেন? মঞ্জু সাহেব গাল ভর্তি হাসি টেনে পরক্ষণে জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম তায়েব সাহেব। আমি মঞ্জুরুল হাবিব বলছিলাম, চিনতে পেরেছেন? নিজের ডেস্কে বসে কর্মরত ও ব্যস্ত তায়েব সাহেব ফাইল ঘাঁটতে ঘাঁটতেই ফোন রিসিভ করেছেন। নাম্বারটা একবার চেচে পরে চেক করা অবধি সময় মেলেনি বেচারা। আর তবে ওপাশের ব্যক্তির নাম শুনে কি মনে করার জন্য ফোনটা একবার চেক করে পরে করে চিনতে পারলেন মানুষটাকে। তখনই স্মিত হেসে জবাব দিলেন। জি স্যার, চিনতে পেরেছি। তা কেমন আছেন আপনি? মঞ্জু সাহেব আলতো হাসলেন। বাহুর ভাঁজ থেকে গোটানো ফাইলটা হাতে নিয়ে ক্যাম্পাসের করিডোরে হাঁটতে হাঁটতে বললেন। তা আছে ভালোই, আরও ভালো থাকতাম যদি আপনি আপনার মেয়ের বিয়েতে ইনভাইট করতেন। মেয়েকে এত সুন্দর জামাই দেখে বিয়ে দিলেন, অথচ আমাদের একটা বার জানালেন না। এটা কি হলো? হতভম্ব হয়ে গেলেন তাইব সাহেব। বেকুবের মতন একবার ফোনটা কান থেকে সরিয়ে এনে চেক করে নাম্বারটা ঠিকঠাক আছে তো কিনা। যেই পরখ করা শেষ হলো, তিনি অমনি গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন। কি যা তা বলছেন? মেয়ের বিয়ে মানে? আমার মেয়েদের এখনো বয়স হয়েছে বিয়ে দেওয়ার? এখনো নাক টিপলে দুধ বেরোবে। সেই মেয়েদের আবার কিসের বিয়ে? আপনি কি আজকাল দিনে দুপুরে স্বপ্ন দেখা শুরু করলেন নাকি? এবার সত্যি সত্যি মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো মঞ্জু সাহেবের। লোকটা নিজের অর্ধ চাক পড়া খাওয়া মাথাটায় খানিক হাত বুলিয়ে চিন্তিত মুখে বললেন। তবে যে মাত্র একটা ছেলে এসে আপনার মেয়েকে কাঁধে তুলে নিয়ে গেল আর বলল আপনার মেয়ে নাকি তার ওই যে কি যেন একটা জেনজিরা বলে না বউকে। ও হ্যাঁ, ওয়াইফি। হোয়াট? তৎক্ষণাৎ বসা ছেড়ে দাঁড়িয়ে পড়লো তায়েব সাহেব। তাকে দাঁড়ানো দেখে সামনে বসে থাকা জুনিয়ররাও দাঁড়িয়ে পড়লেন সম্মান দেখিয়ে। তায়েব সাহেবের কপাল কুঁচকে গেছে চিন্তায়, লেপটে আছে অবিশ্বাসের ছাপ। তিনি জোরালো কণ্ঠে বললেন। আর ইউ শিওর আপনি ঠিক মতো দেখেছেন সেটা আমার মেয়ে? হ্যাঁ, তাই তো দেখলাম। কথাটুকু শেষ হতে না হতে তায়েব সাহেব চেঁচিয়ে ওঠেন। নিজের ডেস্কের ড্রয়ার থেকে লোড করা বন্দুকটা হাতে তুলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে বলতে লাগলেন। হামিদ, এক্ষুনি জিপ বের করো। পরক্ষণই ঘাড় পাকিয়ে কনস্টেবল পদে কর্মরত শফিককে বললেন। এই শফিক। তক্ষুনি ঝিমানো ছেড়ে দিয়ে সজাগ হলেন শফিক। আটকে উঠে বললেন। জি স্যার। রেডি হ। কোনো এক অবাধ্য বাপের বেটার কপালে শনি লাগবে আজকে। ওরে আজকে বুঝিয়ে ছাড়বো তাইফে শানের মেয়ের দিকে চোখ তুলে তাকানোর পরিণাম কি। কলেজ গেট থেকে বেরিয়ে খানিকটা দূরে এসে দাঁড়ালো মুগ্ধ। ধীরে সুস্থে কাঁধ থেকে মাহিকে নামিয়ে দিল আলগোছে। ছাড়া পেয়ে চোখ মুখ কেমন আধার দেখতে লাগলো মেয়েটা। সে খানিক দুলতে লাগলে তখনই মেয়েটাকে আগলে নিল মুগ্ধ। কিয়ৎক্ষণ বাদেই নিজেকে সামলে নিয়ে মাহি তৎক্ষণাৎ সরে দাঁড়ালো মুগ্ধর কাছ থেকে। গলা একটা ছাঁচ ঢেলে বলল। আপনি আজটা একটা অসভ্য লোক, সবসময় নিজের মন মতো কার্যক্রম করেন আপনি। দুষ্টু হাসলো মুগ্ধ কেন যেন কিছুটা এগিয়ে এসে খানিকটা নিচু হয়ে দুষ্টু কঞ্চি বলল। কোনো রকম অসভ্যতা আমি না করে অসভ্য হয়ে গেলাম। অ্যাটলিস্ট আমি কিছুটা করার সুযোগ তো দেওয়া উচিত ছিল। অজ্ঞতা এমন কথায় তৎক্ষণাৎ মাহির শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোতই নেমে গেল। সে কাপা কাপা হাতে নিজের জামার একাংশ চেপে ধরতে বাঁকা হাসলো মুগ্ধ। কঞ্চ খাদে নামিয়ে বলতে লাগলো। এত ভয় পেতে হবে না চেশমিশ। আমার হাঁটুর বয়সী মেয়েদের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, আর তোমার উপর তো আরও আগে নেই। কথায় কথায় কাপাকাপি করার ছেচকাতর মেয়ে মানুষ আমার দু চক্ষে সহ্য হয় না। সেক্ষেত্রে ইউর সেফ। মনের মনে স্বস্তি নিঃশ্বাস ফেললো মাহি। তবে বাইরে খানিকটা ভীতিও ধরে রয়েছে। মিনমিন করে বলল। তাহলে এখানে কেন এনেছেন? টাইম পাস করতে। আমি ইন্টারেস্টেড নই। ইভেন আমিও নই। সোজা সাপটা উত্তরে থামলো মুগ্ধ। প্যান্টের পকেটে দু হাত রেখে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা গাড়িটার কাছে পা বাড়লো নিঃশব্দে। এদিকে মাহি পেল সুযোগ। সে চলে যাবার উদ্দেশ্যে পা বাড়াতে পেছন থেকে ভেসে আসে মুগ্ধর ঘম ঘমে স্বর। এই চেশমিশ দাঁড়া। মুহূর্তেই থমকায় মাহি। পা দুটো আরও তার জমেই গেল রাস্তাতেই। সে ভয় দুরু দুরু বুকে তৎক্ষণাৎ চেপে ধরে পরনের জামাটা একাংশ। ওইদিকে মুগ্ধ কেমন আগুন চোখে তাকিয়ে আছে মেয়েটার পিঠের দিকে। এতটুকু একটা হাঁটুর বয়সী মেয়ে কিনা, এত
তেজ যে তাকে উপেক্ষা করে চলেই যায়। কত বড় সাহস হলে মেয়ে মানুষ এমনটা করে, কি জানে। মুগ্ধ চোয়াল শক্ত হয়ে এলো, দাঁত কিরমির করতে করতে সে পা বাড়িয়ে এগিয়ে আসে মাহির দিকে। পরক্ষণই কোনো রূপ বলা কওয়া ছাড়াই মেয়েটা ডান হাতটা কোনোই শক্ত করে চেপে ধরে তাকে এক টানে ঘুরিয়ে নিয়ে নেয় নিজের দিকে। এহেন ঘটনার আকস্মিকতায় অকচকে উঠে বেচারি। সে কেমন ভরকে তাকায় মুগ্ধের পানে। ওদিকে মুগ্ধর চোখ দুটো তো এবার যেন আগুনই বেরোচ্ছে। সে তক্ষুনি অন্য হাতে মাহির গলা চেপে ধরে খিকিয়ে উঠে বলে, তোকে আমি যেতে বলেছি? মাহি নিশ্চয় ভয়তে ঢোক গিল। পরপর মুগ্ধ ফের গরম কণ্ঠে বলে উঠল, আজকে প্রথম এবং আজকে শেষবার মতো বলছি, আমাকে ইগনোর করার মতো দুঃসাহস কোনোদিনও দেখাতে চাও না কিন্তু, কারণ আই এম নট আ গুড পারসন। ম্যাচেজ একবার বিগড়ে গেলে সামনে মানুষটাকে চড়িয়ে কীভাবে গাল ফাটিয়ে দিতে হয় তা আমি বেশ ভালোই জানি। অ্যান্ড আই থিঙ্ক ইতিমধ্যে তুমি সেটা টের পেয়েছ। বাই দ্য ওয়ে, ভুলে গিয়ে থাকলে আরেকবার মনে করিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে গালটা একটু এগিয়ে আনো তো। ভারতের চোখ গিল মাহি। ভীত সন্ত্রস্ত চোখে তাকে আছে মুগ্ধের কঠিন হয়ে আসা মুখ পানে। ওদিকে মুগ্ধের দৃষ্টি স্থির। মাহির চোয়ালে চেপে রাখা হাতটা কেমন ধীরে ধীরে ছিলে হয়ে আসছে। তার কিয়ৎক্ষণ পর মাহির চোয়াল ছেড়ে দিয়ে সটান হয়ে দাঁড়ায় মুগ্ধ। গাঢ় বাদামি চোখ দুটো কেমন সরু করে গম্ভীর মুখে বলে উঠছে, ঘরে গিয়ে বসো, যাও। মাহি ভরকায়। তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়িয়ে ভীত কচ্ছে মিনমিনিয়ে বলে, না আমি যাব না। নিজের চটল মুগ্ধের। মেয়েটা এত অবাধ্য। মুগ্ধ তখনই এক হাতে চেপে ধরে মাহির বা হাতের কুনোই দাঁত খিচে বলে, তুমি যাবে না মানে? তোমার ঘাড় সহ যাবে, চলো। মুগ্ধের এহেন ধমকে আটকে উঠল মাহি। এক মুহূর্তে মধ্যেই তার বুকটা কেমন ধুকপুক করছে মনে হচ্ছে। এদিকে মুগ্ধ এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে মির্জাকে। তার টানটানিতে মাহি যে বারবার উষ্টা খেতে খেতে বেঁচে যাচ্ছে সেদিকে থোড়ায় পাত্তা দিচ্ছে জনাব। তিনি তো ছুটছেন ব্যতিব্যস্ত পায়ে। মিনিট 5 মধ্যে মুগ্ধ গট গট পায়ে এসে দাঁড়ালো কলেজ গেট থেকে প্রায় 10 হাত দূরে দাঁড় করিয়ে রাখা তার কালো গাড়িটার দিকে। মুগ্ধ মাহিকে টেনে নিয়ে গেল ড্রাইভিং সিটের ওপাশে। সেটায় গিয়ে এক হাতে চান বসালো ফ্রন্ট সিটের দরজায়। মাহিকে এক প্রকার জোর করে সিটে বসিয়ে দিয়ে নিজেও ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। মাহি হতভম্ব মুগ্ধের এহেন উদ্ভট কাণ্ডে। মেয়েটা বলার মতো ভাষা হারিয়েছে এখন। মুগ্ধ আর চোখে তাকালো মেয়েটার দিকে। পরক্ষণে হাত বাড়িয়ে গাড়ির ব্যাক সিটে থেকে বড় বড় দুটো শপিং ব্যাগ নিয়ে এলো সামনে। তারপর ব্যাগ দুটো মাহির দিকে বাড়ি দিয়ে মুগ্ধ কেমন গম্ভীর কঞ্চে বলল, হ্যাভ দিস। সে কুচকায় মাহি। সন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল ব্যাগ দুটোর দিকে। এইদিকে মাহিকে এখনো ব্যাগ দুটো নিতে না দেখে মুগ্ধ ফের শক্ত গলায় বলে উঠছে, কি হলো? কথা কানে যায়নি? নিতে বলেছেন এগুলো? তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলো মাহি। হাত বাড়িয়ে বিনা বাক্যে নিয়ে নিল ব্যাগ দুটো। মুগ্ধ গম্ভীর মুখে আবারও বলে, ব্যাগ দুটোকে কোলে নিয়ে বসে থাকতে বলেনি, ভেতরকার খাবারগুলো খেতে বলেছে। তারাক চমকে তাকায় মাহি মুগ্ধের এহেন কথায়। এই বোঝে মাথায় কেমন বাজি পড়লো তার। সে তক্ষুনি সন্ধিখান গলায় বলে উঠছে, এগুলোতে খাবার আছে? হ্যাঁ। কোনরূপ ভনিতা ছাড়া উত্তর দিল মুগ্ধ। মাহি তখন ফের জিজ্ঞেস করে উঠছে, আপনি খাবার এনেছেন কেন? আমার তো কোনো ক্ষুধা নেই। বাঁকা হাসলো মুগ্ধ। দুহাত বুকের কাছে বিধে সিটে মাথা এলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহির দিকে। তারপর কেমন গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলে উঠছে, সকাল সকাল না খেয়ে বেরিয়ে এসছো, ক্যান্টিনও জনে খেতে, তাও বলছো ক্ষুধা নেই তোমার? সিরিয়াসলি, পেটে কি ইট বাঁধা নাকি তোমার? ছেলেটা শেষের কথা স্পষ্ট ঠেস দেওয়া বাক্য থাকলেও মাহির সকল ধ্যান জ্ঞান গিয়ে ঠেকলো মুগ্ধের প্রথম কথাগুলোতে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট আশ্চর্য ভাব। হয়তো ভাবছে সে লোকটা কিভাবে জানলো সে এখনো না খেয়ে আছে। মনের কোণে জেগে ওঠা এহেন প্রশ্নটা আর দমিয়ে রাখতেই পারলো না মাহি। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে উঠছে, আপনি কি করে জানলেন আমি এখনো না খেয়ে আছি? মুগ্ধ এবার স্মিত হাসলো ধীরে ধীরে মেয়েটার দিকে একটু একটু করে ঝুঁকে আসতে লাগলো কেমন। মাহি পরপর শুকনো ঢোক গিলে পেছাচ্ছে, তবে খুব একটা পেছোতে পারলো না মেয়েটা। তার আগেই তার পিঠে গিয়ে ঠেকলো গাড়ির বন্ধ দরজার সাথে। মুগ্ধ থেমে গেল তক্ষুনি। মেয়েটার উপর ঝুঁকে থেকে হাত বাড়িয়ে পকেট হাতড়ে ফোনটা বের করে আনলো আলগোছে। অতঃপর একবার ফোনের স্ক্রিনে চোখ রেখে
নম্বর টুকলো একটা। পরক্ষণেই মাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই কল দিয়ে বসলো সেই নম্বর চায়। প্রথম রিং হতেই মাহির জিন্সের পকেটে পড়ে থাকা ফোনটা কেমন বেজে উঠছে বেপরোয়া শব্দে। মাহি হকচকে উঠে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে সম্মুখে আনতে দেখলো সকালে সেই অপরিচিত নম্বর চা। মাহি তক্ষুনি চোখ তুলে চাইলো মুগ্ধর দিকে। ছেলেটা কেমন ঠোঁট কামড়ে হাসছে নিঃশব্দে। মাহি কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করতে মুগ্ধ নিজের ফোনটা কানে ছিকিয়ে বলল। গুড মর্নিং। মাহি থমকায়, বুঝে যায় সারা রাত কলে থাকা মানুষটা তবে আর কেউ নয়, এই পাগল লোকটা নিজেই। মাহি সময় নিয়ে নিজেকে কোনো মতে সামলে নিল, কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল। আপনি তাহলে কাল কল দিয়েছিলেন, কিন্তু আমার তো মনে পড়ছে না কিছুই। মুগ্ধ এবার হাসলো একটু, তার দৃষ্টি আপাতত অন্য কোথাও। বেহাত চোখ দুটো তার গিয়ে আটকেছে মাহির আঁখি ভর্তি লেপটে যাওয়া কাজলের দিকে। আশ্চর্য, এমন লেপটে যাওয়া কাজলের দিকে অমন হাবাদের মতো নজরে তাকিয়ে থাকার কি বা আছে কে জানে। ছেলেটার বিচক্ষণ মস্তিষ্ক বরাবরই এহেন প্রশ্ন তুললেও তার অবচেতন মনটা কেমন উড়িয়ে দিচ্ছে সেই বাক্য। কেন যেন মেয়েটা লেপটে যাওয়া কাজল দেখি চোখ দুটো এই মুহূর্তে বড্ড টানছে তাকে। তার তো ইচ্ছে করছে অপলক ভাবে তাকিয়ে থাকতে সেদিকে। মুগ্ধ অন্তরে অন্তরে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নিজের বেহাত দৃষ্টিটা এক প্রকার টেনে হিচড়ে সরিয়ে আনতে, কিন্তু না, বেহাত দুটো আজকে মাঠেই নেমেছে তার অমন গম্ভীর দেমাগী পুরুষকে ভরা বাজার অপমান করতে। মুগ্ধ মাহির দিকে নিজের দৃষ্টি স্থির রেখে সরে এলো মেয়েটার কাছ থেকে, নিজ আসনে বসে আদেশ ছুড়ে বলল। খাওয়া শুরু করো। মাহি এবার যেন নাকচি করলো না, ধীরে সুস্থে শপিং ব্যাগ থেকে ব্রেচ বের করে এনে কামড় বসালো আলগোছে। এতেও সমস্যা হলো মুগ্ধর। মেয়েটা গাল ভর্তি খাবার নিয়ে চিবুচ্ছে চোখ বুজে। তা দেখে বেচারা মুগ্ধের বুকে কেমন চিনচিন করছে কেন যেন। বুকের বাম পাশে থাকা অঙ্গটা পারছে না তো ম্যারাথনে দৌড়াতে। মুগ্ধ তৎক্ষণাৎ হত বিহল্লার ন্যায় খামচে ধরল বুকের বাঁ পাশটা, তাও যদি কমতো অঙ্গটার নাচন কুদন। এইদিকে মাহি খাচ্ছে আরামসে, গালের দুপাশে খাবার নেওয়ায় গাল দুটো কেমন ফুলে ফুলে আছে খানিকটা, একদম পটকা মাছেরই মতন। মুগ্ধ কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে ফিক করে হেসে দিল। মাহি খাওয়া থামিয়ে দিয়ে হাঁ করে তাকায়, মুখে খাবার নিয়ে জিজ্ঞেস করে। কি? মুগ্ধ দুধারে আলতো করে মাথা নাড়ায়, নিজ থেকে পানির বোতল ক্যাপটা খুলে মেয়েটার দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলল। তুমি খুব কিউটলি খাবার খাও চাশমিশ, and I don't know why but I like it. হত বুদ্ধি ভাব নিয়ে তাকে রইল মাহি, বলার মতন কিছু না পেয়ে আপাতত চুপ করে রইল মির্জা। ওদিকে মুগ্ধ ফের তাকে তাড়া দিয়ে বলে হচ্ছে। কেন চাশমিশ? খাওয়া পর্ব শেষ মাহির। মুগ্ধ দু ব্যাগে খাবার আনলো, মেয়েটা খেয়েছে 3 ভাগের 1 ভাগের অর্ধেক। তা দেখে মুগ্ধ কেমন গাল বাকিয়ে বলিয়ে উঠছে। ব্যাস এইটুকুই? মাহি মাথা নাড়ে ওপর নিচ। মুগ্ধ তখন বাঁকা হেসে বলে। বাহ, তুমি তো দেখছি ভীষণ মিতভোজী। বাই দ্য ওয়ে, তোমার উঠবে কিন্তু ভীষণ আনলাকি হবে তোমায় পেয়ে, কেননা তার ফিউচার ওয়াইফ কেমন গুনে গুনে খাবার খায়। কপালে ভাঁজ বলল মাহির। সে তৎক্ষণাৎ নড়ে চড়ে বলে উঠছে। গুনে গুনে খাবার খেলেও সে আনলাকি হতে যাব কেন? সে তো লাকি হবে এই জন্য যে আমি যেহেতু কম খাই সেহেতু তার টাকা বেঁচে যাবে। মুগ্ধ এবার শ্লেষাতক হাসলাও, নিজের শার্টের কলারটা খানিকটা টেনে টুনে ঠিকঠাক করে নিয়ে বলতে লাগলো। আমি ভেবেছিলাম তুমি জাস্ট মিতভোজী, বাট এখন দেখছি তুমি তো কৃপণও। খাবার কম খাও বলে টাকা বাঁচবে? সিরিয়াসলি এমন কথা করার মাথায় আসে নাকি? ঠিক এর জন্য তোমাকে আমার ভালো লাগে না। আপনাকে ভালো লাগাতে বলেছে কি শুনি? সবাইকে সবার ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। এহেন কথায় সুকুচকায় মুগ্ধ, মেয়েটার পানি খাওয়ার বাকি তাকায় সন্তুষ্ট দৃষ্টিতে। এইদিকে তার এহেন দৃষ্টি দেখে থতমত খেয়ে বসলো মাহি। ভাবছে মুখ ফসকে ভুল কিছু বলে ফেললো নাকি। মাহি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নেয়। ঠিক তক্ষুনি তার কানে ভেসে আসে মুগ্ধর তচ্ছিল ভরা কচ্ছ। তুমি তো দেখছি কথাও বলতে জানো। নট ব্যাড। মাহি এবার বেজায় বিরক্ত। সে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে। কলেজের দিকে পা বাড়াতে আবারও থমকে গিয়ে পেছনে থাকাইছে। গাড়ির জানালার কাছে একটুখানি ঝুঁকে এসে মুগ্ধকে কিছু বলতে যাবে, অমনি দেখলো মুগ্ধ গাড়িতে নেই। কি ব্যাপার? এতক্ষণ তো এখানেই বসেছিল লোকটা, তবে এখন কোথায় গেল? এইসব ভাবতে ভাবতে শিগুটায় মাহি সচল হয়ে
দাঁড়িয়ে জেনা পেছনে ফিরল, অমনি মুগ্ধের শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেলো মেজা। ধাক্কা খেয়ে পিছিয়ে গেল 2 কদম। ইস, নাকটাও তো বেজায় ব্যথায় লেগেছে তার। মাহি এক হাতে নাক ডলছে, মুগ্ধ তার দেখেও দেখলো না যেন। সে কেমন গম্ভীর কণ্ঠে বলল, আমাকে খুঁজছিল নাকি? উপর নিচ মাথা নাড়াতে গিয়েও থেমে গেল মাহি। আমতা আমতা সুর তুলি বলল, না মানে ধন্যবাদ জানাতে চাচ্ছিলাম আপনাকে। কোন দুঃখে? এই যে খাবার খাওয়ালেন সেজন্য। ও আচ্ছা, বাট আমি তো খাবার খাওয়ানোর বদলে ধন্যবাদ চাচ্ছি না, আমার দরকার অন্য কিছু। এই পর্যায়ে চুপ করে গেল মাহি। সন্ধিহান দৃষ্টিতে চোখে তাকায় মুগ্ধর দিকে, সময় নিয়ে জানতে চায় কি দরকার? মুগ্ধ কেমন ঠোঁট পিছিয়ে হাসলো একটু একটু করে, মেয়েটার দিকে পা বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। এদিকে মাহিও পিছিয়ে যাচ্ছে রীতিমতো। পেছনের এক পর্যায়ে তার পিঠ ঘেঁষলো গাড়ির সাথে। মুগ্ধ বাঁকা চোখে তাকিয়ে থেকে মেয়েটার এক পাশ দিয়ে হাত রাখলো গাড়ির উপর, অতঃপর শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, সময় হলে ঠিক আদায় করে নেব, ওসব চাওয়াচাইয়ের মধ্যে আমি নেই। বুকে ফের কাঁপন ছড়িয়ে গেল মাহের। মেয়েটা নিজের চোখ দুটো তুলতেই পারছে না এখন। মুগ্ধ তৎক্ষণাৎ হাত নামিয়ে সরে দাঁড়ায়, প্যান্টের পকেটে 2 হাত গুজে বলে, কলেজ জমে। এই কথাই যেন অপেক্ষায় ছিল মাহি। মেয়েটা কেমন হতদন্ত হয়ে পা বাড়লো সামনের দিকে, তবে কদমখানা বাড়াতেই পেছন থেকে ফের কবজি ধরে টেনে তুলল মুগ্ধ। মাহি আবারও বিরক্ত, সে তাতে তৎ চেপে কিছু বলতে যাবে, অমনি তার কানে ভেসে আসে মুগ্ধর অদ্ভুত শীতল কণ্ঠ। তোমার নাম কি মেয়ে? হাত ভম্ব বনে গেল মাহি। তড়িৎ ঘাড় পাখিয়ে পেছনে ফিরল মেয়েটা, অবাক কণ্ঠে বলল, আপনি আমার নাম জানেন না? মুগ্ধ আলতো হাসল, সামান্য কাঁধ বাঁকিয়ে বেশ ভাব নিয়ে বলল, যার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তার নাম মনে রেখে আমি কি করব? তাছাড়া আমি কারো নাম মনে রাখি না, বিশেষ করে মেয়েদের। তোমারটাও মনে নেই। আচ্ছা শোনো মেয়ে, আমি নয় তোমাকে চশমেশ বলেই ডাকবো, কেমন? তোমার কোনো আপত্তি আছে? মাই নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে মুখ খুলবে, তার আগে মুগ্ধ কেমন কাট কাট কঞ্চে বলে উঠছে, তোমার হাজারখানেক আপত্তি থাকলেও রিমেম্বার, আই ডোন্ট কেয়ার, লিটারালি আই ডোন্ট কেয়ার। বলে সে ছেড়ে দিল মাহির হাত। প্যান্টের পকেটে 2 হাত গোছে দাঁড়াতে কিছু একটা মনে পড়ে যাওয়ায় সে তক্ষুনি সন্ধিহান গলায় জিজ্ঞেস করে উঠছে, এই চশমেশ, তোমার বাবা যেন কি করে? মাহি কবজি তুলছে বারবার। লোকটা যেভাবে ধরে না, মনে হয় কবজিটা যে এক্ষুনি তার হাত থেকে খুলেই পড়বে। মেয়েটা নাক মুখ কুচকে প্রতিউত্তরে বলল, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত ডিসি। কথাটা শোনা মাত্র এক অদ্ভুত বাঁকা হাসির দেখা মিলল মুগ্ধের ঠোঁটের কোণে। ছেলেটা এক হাতে নিজের রঙিন চুলগুলোয় আঙুল চালিয়ে ভরাট কণ্ঠে পিপির করে বলে, তাহলে তো ব্যাপক খেলা হবে। মাহি শুনল না কথাটা, সে জানতে চেয়ে জিজ্ঞেস করে, কি বলেন? মুগ্ধের বাঁকা হাসির দপ করে নিভে গেল তক্ষুনি। মুখাবের পরিবর্তন ঘটল নিমিষেই। সে কেমন শক্ত গলায় মির্জাকে বলে হচ্ছে, ছোট মানুষেরও তো কিসের কিউরিয়াসিটি, সময় হলে ঠিক জানতে পারবে। এখন যাও কলেজে, যাও। শেষ কথাটা কেমন জোর দিয়েই বলল মুগ্ধ। মাহিও বনে গেল বিকো। লোকটা কেমন গিরগিটির মতো রং পাল্টায়, এ হাসে তো এই ধমকায়। ধুর, মাহি আর কিচ্ছু না ভেবে চলে গেল সেখান থেকে। এদিকে তার চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বাঁকা হাসলো মুগ্ধ। আপন মনে নিজেকে শ্বাসে ফিরফির করে ফের বলল, ও তোর এক যুগের ছোট মেশান, নিজেকে সামলা। পরপর 2 জিপ ভর্তি পুলিশ নিয়ে মাঝরাই কলেজের গেটের সামনে এসে উপস্থিত হলেন তাইব সাহেব। গাড়িতে থামাতেই ব্যস্ত মানুষ শক্ত মুখ হবে ছুটলেন কলেজের ভেতর। কলেজ ক্যাম্পাসের চারিদিকে থাকা স্টুডেন্ট, শিক্ষক প্রত্যেকেই কেমন হাঁ করে তাকিয়ে আছে মানুষটার দিকে, অথচ তাইব সাহেব রীতিমতো আগুন চোখে ছুটছেন মেয়েদের ক্লাসরুমের দিকে। মিনিট 5-এর মধ্যে তিনি ছুটে এলেন মেয়েদের ক্লাসরুমে। এসে পুরো ক্লাসরুম জুড়ে নজর বুলালেন একবার। না, মেয়ে দুটো ক্লাসের কোথাও নেই। তাইব সাহেবের চোয়া শক্ত হলো এ পর্যায়ে। তিনি দাঁত কিরমির করে বেরোলেন ক্লাসরুম থেকে। করিডোর দিয়ে হাঁটতেই সামনে পড়ল আহিরা। বাবাকে হঠাৎ অসময় কলেজে দেখে চমকে উঠছে মেয়েটা। সে তখনই এগিয়ে এসে বাবাকে জিজ্ঞেস করে উঠছে, কি হয়েছে আব্বু, তুমি হঠাৎ এখানে? তাইব সাহেব কিছুটা স্থির হলেন মেয়েকে দেখে। খানিক সময় নিয়ে বললেন, এমনিতেই আসলাম। তা মাহি কোথায়? আই একবার আশপাশ তাকায়, পরক্ষণেই ঠোঁট উল্টে বলে, ওকে তো অনেকক্ষণ যাবৎ দেখছি না আব্বু, আমি এতক্ষণ গ্রুপ অ্যাসাইনমেন্টে ব্যস্ত ছিলাম। ওকে অবশ্য ক্লাসরুমেই দেখে গিয়েছিলাম।
কিন্তু এখন কোথায় আছে সেটা ঠিক বলতে পারছি না। এহেন কথায় মাথার তালুও জ্বলে ওঠে তাহেব সাহেবের। তার মাহির মতো শান্তশিষ্ট মেয়েছে কিনা? না না, আগে ভাগেই মেয়েকে দোষারোপ করার মতো আহমক নন তিনি। আগে সব যাচাই বাছাই করবেন, তারপরে না হয় যা বলার বলবেন। তাই বাইরে থেকে নিজেকে সামলে নিল বেশ দক্ষতার সাথে। আহিরা গালে আলতো করে হাত রেখে আদর কঞ্চে বলল, আচ্ছা আম্মু, তুমি ক্লাসে গিয়ে বসো, আমি দেখে আসি মাহি কোথায়। যাও। আহি ভদ্র মেয়ের মতো মাথা কাত করে পা বাড়ালো ক্লাসরুমের দিকে। সে চলে যেতে তাহেব সাহেব ছুটলেন কলেজের চারিদিকে। মেয়েকে এক প্রকার হন্য হয়ে খুঁজতে খুঁজতে চলে গেল লাইব্রেরির দিকে। লাইব্রেরির জানালার কাছে এসে ভেতরে এলোমেলো দৃষ্টি ফেলতেই তার চোখ কি আটকালো লাইব্রেরির এক কোনায় টেবিলে চুপচাপ বই নিয়ে বসে থাকা মাহির দিকে। চিন্তিত তাহেব সাহেবের কলিজাটা বুঝি এতক্ষণে ছাঁচা হলো মেয়েকে দেখে। তিনি ফস করে স্বস্তি নিঃশ্বাস ফেলে পা বাড়ালেন লাইব্রেরির দরজায়। ধীর পা ফেলে নিঃশব্দে এগিয়ে এলেন মেয়ের কাছে। পড়তে থাকা মেয়ের মাথায় নরম হাত বুলিয়ে দিতেই চমকে উঠে মাহি। গাড় বাঁকিয়ে পাশে তাকাতে দেখলো হাসি মুখে দাঁড়িয়ে থাকা বাবাকে। মাহি বেশ অবাক হলো, বাবাকে কেমন নিচু কঞ্চে বলল, তুমি এখানে? তায়েব সাহেব হাসলেন, শুধু মাথা নাড়িয়ে নিচু কঞ্চে বললেন, তোমাদের মনে পড়ছিল তাই এলাম। তুমি পড়ো মা, আমি চলে যাচ্ছি। মাহি হতবাক হয়ে মাথা কাত করে একটুখানি। তায়েব সাহেব গম্ভীর মুখে প্রস্থান করলেন। কলেজ থেকে বের হচ্ছেন তায়েব সাহেব, তবে কেসি গেটের সামনে এসে দাঁড়াতেই থমকে গেলেন তিনি। পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত দারোয়ানকে দেখে পকেট থেকে নিজের ফোনটা বের করে দারোয়ানের দিকে বাড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার মেয়েরা কি আজ ক্লাস চলাকালীন সময়ে কলেজ থেকে বের হয়েছিল? যমজ মেয়ে দুটোকে দেখতেই সকালের ঘটনাটাই মনে পড়ে গেল দারোয়ানের। কিন্তু সে তো আবার টাকার প্রতি লয়াল, যেহেতু টাকা পেয়েছে তাই এক প্রকার মুখ মুছেই পড়ল। না তো স্যার, ওরা তো একেবারেও বের হয়নি। তায়েব সাহেব বিশ্বাস করলেন কিনা কে জানে, শুধু গম্ভীর মুখে মাথা নাড়লেন তিনি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছেন অরিন। উদ্দেশ্য এক যুগ পর ভার্সিটি যাবে। রৌদ্রের কথা মতো গায়ে জড়িয়েছে ব্রাউন রঙা বোরকা, মাথায় চেপেছে একই রঙের হিজাব বাঁধতে বাঁধতে এ পর্যন্ত 3-4 বার হাঁচি দিয়ে বসেছে মেয়েটা। ওদিকে রৌদ্র আবারও স্নানে ব্যস্ত। সেই আধ ঘন্টা আগে ঢুকেছে ওয়াশরুমে। তবে মহাশয়ের স্নান কি আর অত সহজে শেষ হয়? অরিন আয়নায় তাকিয়ে থেকে গুনগুন করছে আর হিজাব পাচ্ছে। এমন সময় ওয়াশরুমের দরজায় আওয়াজ পড়ল। অরিন পেছনে না তাকিয়ে আয়নায় চোখে রেখে দেখলো তার ডাক্তার সাহেব কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হচ্ছে। অরিন তৎক্ষণাৎ ব্যস্ত হাতে নিজের হিজাবখানা কোনো মতে বাঁধল। তারপর এক দৌড়ে ছুটতে গেল রোজের কাছে। ফুট করে মেয়েটাকে অমন সামনে এসে দাঁড়াতে দেখে হেসে দিল রোদ্র। হাত বাড়িয়ে অরিনের গাল দুটো আলতো করে চিনি দিয়ে বলল, কি হয়েছে আনি, কি লাগবে? অরিন মুচকি হাসল। রোদ্রের হাত দুটো টেনে ধরে বলল, তোমাকে। এমন কথায় রৌদ্র তখন ছোট কামড়ে হাসল। অরিন তাকে টেনে টেনে বসলো বিছানার উপর। রৌদ্র কেমন বাধ্য ছেলের মতো চুপটি করে বসলো বইয়ের কথা মতো। অরিন তখনই বেড স্ট্যান্ড থেকে একটা শুকনো তোয়ালে নিয়ে এসে দাঁড়ালো রৌদ্রের মুখোমুখি। নিচ থেকে আলতো করে মুছিয়ে দিতে লাগলো রৌদ্রের ভেজা চুলগুলো। রৌদ্র কেমন মুগ্ধ হাসছে, দু হাতে আলতো করে টেনে ধরে মেয়েটার কোমর, অতঃপর যত্নের সাথে এক টানে তাকে বসিয়ে দিল নিজের পায়ের ওপর। মুখ ঘুষল মেয়েটার বুকের মাঝে। ওদিকে অরিনটার এখন বেশ বেগ পোহাতেই হচ্ছে রোজের চুলগুলো মুছতে। দাঁড়িয়ে থেকে নাগাল পাওয়া যায় না এই লম্বু মানুষটা, সেখানে কোলে বসে নাগাল পাওয়া তো দূরের বিষয়। অরিন বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো চুল মুছতে। ওইদিকে রোজও কেমন গম্ভীরভাবে ছুঁয়ে দিচ্ছে মেয়েটাকে। অরিন শুকনো ঠোক গেল পরপর জিভ দিয়ে নিজের শুষ্ক অধৈর্যরা খানিক ভেজিয়ে নিয়ে হঠাৎই বলে ওঠে, একটা কথা বলবো? আমার রোদ্র নিজ কাছে মগ্ন থেকে হাসকি টোনি বলল, হাজারটা বলো, কিন্তু তুমি তো। অরিন সময় নিল বেশ। রোদ্রর ছোঁয়া ক্রমশ গাঢ় হতে সে বলে উঠছে, বাবু চাই। থামলো রুদ্র। সদা উত্তেজিত ডাক্তার সাহেব বরাবরের ন্যায় উত্তেজনা চরম শিখরে পৌঁছে গিয়েছিলেন এতক্ষণে, যার দরুন কোমরে জড়িয়ে রাখা একমাত্র বস্ত্র স্বরূপ তোয়ালেটাও মাত্রই খুলতেই যাচ্ছিলেন ভদ্রলোক। অমনি তার হাত দুটো হুট করেই থেমে গেল অয়নের এহেন কথায়। সে তৎক্ষণাৎ সুকুচকায়, আলতো করে ছেড়ে দেয় অয়নের চেপে রাখা কোমর।
চোখ তুলে মেয়েটার মুখপানে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। সুদর্শন যুবকের উন্মুক্ত বক্ষে বোধহয় এখনো ফোঁটা ফোঁটা পানির কণা স্পষ্ট বিদ্যমান। কপাল বরাবর লেপ্টে আছে ভেজা চুলগুলো থেকে ঘাড় বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে চুলের পানি। ওইদিকে অরিন একদম স্থির অচল হয়ে আছে নিজ অভিব্যক্তিতে। রৌদ্র সময় নিয়ে গম্ভীর মুখে বলল, এক কথা বারবার বলবি না, বলে দিলাম। এখনো গা থেকে বাচ্চা বাচ্চা ঘ্রাণ সরেনি যার, সে কিনা নিজে বাচ্চার মা হবে। এই, তোর বয়স হয়েছে বাচ্চার মা হওয়ার? এরূপ কথায় দিলে ভীষণই চোট লাগলো অরিনের। মেয়েটা কেমন ছলছল চোখে তাকিয়ে রইল রৌদ্রের পানে। তো রৌদ্র তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে অন্যদিকে মনে মনে পণ করে নিল মেয়েটার এহেন মিঠা কথা আজ আর বলবে না সে। ওইদিকে অরিনটা একবার নাক টানছে, তা টের পেতে তৎক্ষণাৎ মেয়েটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় রুদ্র। অরিনকে পাশ কাটিয়ে চলে যায় কাবারের কাছে। হুট করে রুদ্রকে এভাবে চলে যেতে দেখে মন ভেঙে কান্না আসে অরিনের। সে তৎক্ষণাৎ পা চিপে চিপে বেশ কিছুটা কাছে এসে দাঁড়ায় রৌদ্রের। রৌদ্র তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে অরিন দুই হাত দুই দিকে মেলে পথ আগলেই দাঁড়ালো। গলায় কেমন অদ্ভুত নমনীয়তা ছেলে বলল, এমন করছো কেন? একটা বাবুই তো চেয়েছি, তোমার ধন সম্পদ তো আর না। তোর চোখ তুলে তাকায় রৌদ্র। মেয়েটার মুখে এহেন কথা শুনে কপালটা কেমন কুঁচকে এসেছে তার। এই মুহূর্তে কেন যেন মেয়েটাকে ইচ্ছে মতো ঝাঁজ দেখে দুই একটা কথা শোনাতে ইচ্ছে করলেও নিজেকে বেশ দক্ষতার সাথে সামলে নিল রৌদ্র। কুঁচকে রাখা কপালখানা শিথিল করে আলতো করে দু হাত উঠিয়ে আনলো অরিনের ফোলা ফোলা গাল দুটোয় চামড়ায়। তারপর খানিক নিচু হয়ে বেশ যত্নের সাথে চুমু খেল মেয়েটার গাল দুটোয়। অরিন আবেশে চোখ বুজে দাঁড়িয়েছে। খপ করে রোজের হাত দুটো চেপে ধরে সেথায় আঙুল দাবিয়েছে ইতিমধ্যে। রৌদ্র কিয়ৎক্ষণ নীরব চোখে তাকিয়ে রইল মেয়েটার মুখপানে। সময় নিয়ে মুচকি এসে বললাম, আমার সবচেয়ে দামি সম্পদ বলতে আমি কেবল তোকেই বুঝি সানশাইন। তুই আমার এই সম্পদের বদলে না হয় আমার প্রাণটা চেয়ে নে। বিশ্বাস কর বউজান, আমি তোরা এক কথায় হাসতে হাসতে নিজের প্রাণটা উৎসর্গ করে দেব, তবুও তুই আমার ব্যক্তিগত সম্পদের ক্ষতি করতে চাস না। আমার এসব সহ্য হবে না। এই যে দেখ, আমার ব্যক্তিগত সম্পদকে ছুঁয়ে বলছি, এসব আমার মোটেও সহ্য হবে না। ভরকে তাকায় অরিন। গলার স্বর কাঁপছে তার, সর্বাঙ্গ বোধ হয় কাঁপছে মৃদু মন্দ। রৌদ্র বেশ খেয়াল করলো তা। সে এক হাতে আলগোছে মির্জাকে টেনে নিল নিজ বুক পিঞ্জরে। বেশ লম্বা একটা নিঃশ্বাস ফেলে মোটা কণ্ঠে বলে উঠছে, আমার ভয় লাগে সানশাইন, সত্যি বলছি। ডাক্তার হয়েও আমার ভয় লাগে এসবে। যখন তুই কনসিভ করবি তখনকার টুকটাক ব্যথাগুলো না হয় তুই মুখ বুঝে সহ্য করে নিলি, কিন্তু থামলো রৌদ্র। এ পর্যায়ে কণ্ঠ কেমন যেন কাঁপছে তার। ছেলেটা বার কয়েক শুকনো ঢোক গিলে ফের বলল, বেবি হওয়ার সময় অনেক ব্যথা হয় জান বাচ্চা, খুব বলতে খুব হয়। সেই সময়ের তোর অত কষ্ট আমি সহ্য করতে পারবো না সানশাইন। আমি হয়তো তোর কান্না দেখেই মরে যাবো জান বাচ্চা। আল্লাহ না করুক, ব্যথা সহ্য করতে না পেরে তোর যদি কিছু হয়ে যায়, তখন তখন আমি কিভাবে বাঁচবো সানশাইন? আমি কিভাবে থাকবো? না না, আমার বাচ্চা লাগবে না। দরকার হয় আমরা বেবি অ্যাডপ্ট করে নিব সানশাইন, অনেকগুলো বেবি অ্যাডপ্ট করব। তো যেমন ভাল লাগবে তেমনটাই। তবু আল্লাহর তো হাই লাগে বউজান, তোর হেলথ নিয়ে এত বড় ক্ষতি করার কথা বলিস না আমায়। হতভম্ব হয়ে গেল অরিন। এই মুহূর্তে রৌদ্রের কথাগুলো কেমন বাচ্চাদের মতো শোনাচ্ছে তার নিকট। ওদিকে রৌদ্র কেমন আঁকড়ে ধরে রেখেছে মির্জাকে। ভাব এমন ছেড়ে দিলে বুঝি হারিয়ে যাবে মির্জা। কথায় আছে অবুঝকে বোঝানো যায় বুঝদারের দ্বারা, তবে বুঝদারকে বোঝানো যায় না কিছুর দ্বারা। এই মুহূর্তে অরিনের ডাক্তার সাহেবের কাহিনী ঘটেছে ঠিক তেমনই। ডাক্তার সাহেব, ডাক্তার হয়েও কেউ এমন বোকাশোকা কথাবার্তা বলে? ডাক্তার সাহেব, আজ না হয় কাল তো ঠিক ওই ফ্যামিলি প্ল্যানিং করতে হবে আমাদের, তাই না? নাচার বন্ধ রৌদ্র নিজের বাক্য অটল। মির্জাকে বুকের মাঝে আরো খানিকটা চেপে ধরে বলল, না লাগবে না ওসব। আমার গোটা একটা জীবনের জন্য তুই যথেষ্ট সানশাইন। আমি তোর হেলথের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না। অরিন এবার মোচড়াচ্ছে ঠেলে চুলে। রৌদ্রর বুক থেকে মাথা তুলে চাইল ছল ছল চোখে। রৌদ্রের দৃষ্টি থমকায় আবারও। বুকে উঠে অনাকাঙ্ক্ষিত কম্পন। মেয়েটা কেন বোঝে না তাকে? কেন বোঝে না তার ভয়গুলো?
রৌদ্র ফুস করে নিঃশ্বাস ফেলল। অরিনকে ছেড়ে দিল আলগোছে। কবাট হাসে কাপড় বের করে হাঁটা ধরলো বিছানার কাছে। অরিনও পিছু পিছু এলো। রৌদ্র প্যান্ট পরতে নিলে ছেলেটাকে পেছন থেকে সবেগে এসে জড়িয়ে ধরে অরিন। ঘটনার আকস্মিকতায় রৌদ্র কোথায় নড়ল খানিকটা। বেচারার হাত থেকে প্যান্টটাও কেমন খসে পড়লো মেঝেতে। অরিনের দু হাত ধীরে সুস্থে উঠে আসে রৌদ্রের মেধির পেট বরাবর। সেথায় আলতো হাতের পরশ এঁকে অরিন কেমন কাঁদো কাঁদো গলায় বলে উঠছে, আমরা কি এ নিয়ে আরেকবার ভাবতে পারি না? রৌদ্রের চোয়াল শক্ত হলো এবার। মাথা তালু জ্বলে উঠল মুহূর্তেই। ছেলেটা তৎক্ষণাৎ ঝটকা মেরে অরিনের হাত দুটো সরিয়ে দেয় পেটের উপর থেকে। তড়িৎ পেছনে ঘুরে শক্ত চোখে তাকায় অরিনের পানে। অরিন ভরকায় শুকনো ফাঁকা চোখ গিলে নিজ অশান্তে রৌদ্র তৎক্ষণাৎ দু আঙুলে অরিনের চোয়াল চেপে ধরে শক্ত করে। ভীষণ রাগ নেই, হিসিয়ে বলে, যা বলেছি তা বলেছি, এর পিঠে আর একটা কথাও নয়। এই প্রসঙ্গে আমার কথাই লাস্ট কথা। নেক্সট টাইম এই বিষয়ে আর কথা বলতে আসবি না, গট ইট? চোয়ালের ব্যথায় চোখ মুখ কুচকে রেখেছে আর নীতিমতে চোখের কোণে জমেছে কয়েক ফোঁটা অশ্রুকণা। তা দেখা মাত্র রোজু টনক নড়ল যেন। সে তৎক্ষণাৎ ছেড়ে দিল মেয়েটার চোয়াল। তবে আজ আর যে পরে আদর করলো না অরিনকে। ঠাকুর কিভাবে একটু আত্ম শাসন বারণ না করে মেয়েটা কেমন মেজাজ দেখাচ্ছে ইদানিং। রোজও চোয়াল শক্ত রেখেই হাত বাড়ালো মেঝেতে পড়ে থাকা প্যাঁচা খানিকটা ঝেড়ে দিয়ে পড়তে লাগলো নিজ আঙ্গিকে। একে একে গায়ে শার্টও জড়ালেন সুদর্শন যুবক। পাক্কা প্রফেশনালিজম মেনটেন করে বললেন সাচ্চা। কপাল বরাবর লেপটে থাকা এলোমেলো চুলগুলোকে আঙ্গুলে বোলাতে বোলাতে চলে গেলেন ড্রেসিং টেবিলের সামনে। তারপর আয়নায় চোখে চোখ রেখে চুলগুলো সেট করলেন। বা হাতে পরলেন ব্র্যান্ডেড ওয়াচ, গায়ে স্প্রে করলেন টম ফোর্ডের উজি পারফিউম। মুহূর্তে পুরো ঘর জুড়ে ছড়িয়ে গেল এক অসাধারণ সুবাস। ওইদিকে অরিনটা কেমন ফুপি ফুপি কাঁদছে। রোদ্র আয়নায় চোখে রেখে স্পষ্টই দেখলো তা। মুহূর্তেই মনটা কেমন ভার হয়ে গেল তার। সে ফুস করে নিঃশ্বাস ফেলে আবারও এগিয়ে আসে অরিনের নিকট। হাত বাড়িয়ে মির্জাকে আদর করে টেনে নেয় নিজের বুক পিঞ্জরের মাঝে। অরিন এবার তেজ দেখাচ্ছে। রৌদ্র তাকে নিজ বুকে টানলেও অরিন সরে যেতে চাইছে বারংবার। রৌদ্র মুচকে হাসলো মেয়েটা অ্যান্ড প্রেয়াসে হাতের বাঁধন খানিক আরো জোরালোই করলো। মেয়েটাকে জড়িয়ে রাখলো নিজের সঙ্গে। ওদিকে অরিন ছেলেটার বুক বরাবর দু হাত দিয়ে ক্রমাগত ঠেলছে, মুচড়াচ্ছে ছাড়া পেতে। অথচ বলিষ্ঠ দেহী যুবক যেন একটুও নড়ল না, একটুও না। প্রায় বেশ কিছুক্ষণ নীরব দ্বন্দ্ব চালে। অরিন থামল। অবশেষে নুয়ে নাক টানলো, বেশ কাঁদো কাঁদো গলে বলল, ছাড়ুন আমায়। রৌদ্র হাসলো একটুখানি। অরিনের মসৃণ ললাটে অধর যুগলে নরম স্পর্শ এঁকে দিল আলগোছে। অরিন বুঝি শান্ত হলো কিছুটা। রৌদ্র মির্জার ললাটে ঠোঁট ছুঁয়ে রেখে ভরাট কণ্ঠে বলল, তোমার যত রাগ ক্ষোভ অভিমান আছে সবকিছু আমি সাদরে গ্রহণ করলাম সানশাইন। সব তাকে মাথা পেতে মেনে নিলাম। তবু আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা ভুলেও মুখে এনো না বুঝান। আমি সইতে পারবো না এসব, বিশ্বাস করো। একেবারে মরে যাব। নাক টানছে অরিন, নখ দিয়ে খোটাচ্ছে রৌদ্রের বুকের কাছে শার্টের অংশ। রৌদ্র এবার আলগোছে ঠোঁট সরালো মেয়েটার ললাট হতে। ধীরে ধীরে ঠোঁট নামিয়ে আনলো মেয়েটার ফোলা ফোলা কপল দয়ে। সেথায় বেশ শব্দ করে চুমু খেয়ে তবেই ক্ষান্ত হলেন ডাক্তার সাহেব। বেহায় মনটা তার বার কয়েক মিটার নরম গোলাপি অধর জোড়ায় কর্তৃত্ব চালানোর মন্ত্রণা দিল। রৌদ্র বেশ কৌশলে নিজেকে সামলে নিল। এই মুহূর্তে আরেকটু আঘাতে নিলে নিয়ন্ত্রণ হারাবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর চেয়ে বরং থাক, রাতে এসেই না হয় জাফর হবে। রৌদ্র ছাড়ল মির্জাকে। অরিনের গালে আলতো করে হাঁস রেখে বলল, আর মন খারাপ করে থেকো না হানি। রাতে এসে তোমার সকল মন খারাপগুলো ভেঙে দেবো, প্রমিস। ততক্ষণ না হয় একটু হাসি খুশি থাকো, কেমন? মুখ কুচকে অরিন চোখ না তুলে বিড়বিড় করে বলে, নির্লজ্জ। কথাটা বেশ শূন্য রোজ। সে তৎক্ষণাৎ ছোট কামড়ে হাসল সামান্য ঝোঁকে। অরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, লুক, হু ইজ টকিং অ্যাবাউট দ্যাট? যে কিনা নিজেই আমার সাথে যখন তখন নির্লজ্জতা করতে উঠে পড়ে থাকে, সেই কিনা আমাকে বলছে নির্লজ্জ? হ্যাঁ, দ্যাটস নট ফেয়ার হানি। এই পর্যায়ে কান দুটো কেমন ছাছা করে উঠছে অরিনের। সে তৎক্ষণাৎ মুখ কুচকে তাকায় রৌদ্রের পানে। গলায় কেমন ছাঁচ ঝেলে বলে, মিথ্যে কথা বলবেন না। আমি আবার কখন আপনার সাথে নির্লজ্জতা করলাম? রৌদ্র হাসলো। রৌদ্র দুষ্টু
বাঁকা চোখে মির্জাকে একবার আপাতমস্তক দেখে নিয়ে দুষ্টু কঞ্চে বলল, রাতে এসে বলবো হানি, একটু ভিন্নভাবে। এখন যেতে হবে তো। আর মুখ বাঁকায়, নাক ফুলিয়ে অন্যদিকে তাকায়। রৌদ্র আর ঘাটল না মির্জাকে। থাক, একটু না হয় অভিমান করি, থাকুক অভিমানিনী। স্যার আসবো? শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন ডেস্কে বসে ফাইল ঘাটছেন কবির সাহেব। আঙুলের ভাঁজে তার এখনো কলম গুজে রাখা, কপালে জমেছে গোটা কয়েক চিন্তার ভাঁজ। ঠিক তখনই কেবিনের দরজা এসে দাঁড়ালেন মোখলেস মিয়া। সশ্রদ্ধায় অনুমতি চাইলেন ভেতরে আসার। কবির সাহেব ভ্রু চালেন। মোখলেস মিয়াকে দেখেই নড়েচড়ে বসলেন তিনি। হাসি মুখে অনুমতি দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ এসো। মোখলেস মিয়া ভারী ভদ্র মানুষ। আলতো হেসে ভেতরে ঢুকলেন তিনি। ডেস্কের ওপাশে দাঁড়াতেই কবির সাহেব বললেন, বসো। মোখলেস মিয়া মাথা নাড়িয়ে বসলেন। কবির সাহেব হাতের ফাইলখানা গুটিয়ে রাখলেন পাশে। আঙুলের ভাঁজে কলমটা নাড়াতে নাড়াতেই জিজ্ঞেস করলেন, কি মোখলেস মিয়া, কিছু বলবে নাকি? মোখলেস মিয়া কেন যেন দুনুমুনু করছেন। খানিকটা ঠোক গিলে থেমে থেমে বললেন, স্যার আসলে একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলো, আমি তো শুনছি। এমন কথা ভরসা পেলেন মোখলেস মিয়া। ডান হাতের বাহুর ভাঁজে গুটিয়ে রাখা শপিং ব্যাগটা ছিঁড়ে ছিঁড়ে বের করে আনলেন মুখচোরা মানুষটা। সেখান থেকে একটা নেমন্ত্রণ কাজ বের করে আলতো করে এগিয়ে দিলেন কবির সাহেবের নিকট। মুখে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব ভাব রেখে বললেন, স্যার আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামী বাদ জুম্মায়। স্যার আপনি এবং আপনার পরিবার যদি এই অধামের ভিটাতে একটুখানি আসতেন আমি বড্ড খুশি হতাম স্যার। আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে থাক স্যার, আপনি কেবল দোয়া রাখবেন আমার মেয়েটার জন্য, তাহলেই হবে। কবির সাহেব তৎক্ষণাৎ গাল ভরে হাসেন। নেমন্ত্রণ কাজটা নিজের দিকে এগিয়ে এনে হাসি মুখে বলেন, আরে তোমার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছো আর আমি যাব না, তা কি করে হয় বলো তো? আমি এমন কি? মোখলেস মিয়া হাতে যেন এক টুকরো চাঁদি পেলেন। মানুষটার মুখে তৎক্ষণাৎ লেপচে গেল একটা খুশির তৃপ্তি। তিনি তো ভেবেছিলেন সাহেব বোধহয় নাকচি করবেন কিংবা কোনোরূপ অজুহাত দেখাবেন, কিন্তু না, কবির সাহেব তার তথাকথিত ধারণাটার কি সুন্দরী ভেঙে দিল। মোখলেস মিয়া বড় আনন্দ নিয়ে বললেন, ধন্যবাদ স্যার, সত্যি আমি খুব খুশি হয়েছি। কবির সাহেব মাথা নাড়লেন। তখনই কিছু একটা মনে পড়ে হুট করে বললেন, আচ্ছা মোখলেস, মেয়ের বিয়ে দিচ্ছ সেহেতু হাতে ব্যাপক খরচা হচ্ছে, তা বলছিলাম সবটা ঠিকমতো করতে পারছো তো? কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় জানাবে, কেমন? মোখলেস মিয়া কৃতজ্ঞ হাসলেন। এই জমানায় এইটুকু কজনই বলে শুনি। সে তো কবির সাহেবের বড় মন, তাই বললেন। মোখলেস মিয়া সময় নিয়ে বললেন, না স্যার, আল্লাহর রহমতে সব ঠিকঠাক মতো গোছাতে পেরেছি। এখন মান সম্মান মতো মেয়েকে বিয়ে দিতে পারলে। বেলা গড়িয়ে বিকেল নেমেছে। কলেজের পূর্ব দিকটার মাঠটা আপাতত বেশ ঠান্ডা। চারিদিকে গাছগাছালিতে ঘেরা মাঠ, তার পাশ দিয়েই বইছে ছোট্ট একটা খাল। আশেপাশের মানুষজন প্রায় বিকেলের দিকটায় ছুটে আসেন এদিকে। কেউ কেউ আসেন হাঁটাহাঁটি করতে, তো আবার কেউ কেউ আসেন প্রেমিকের সঙ্গে বড় একটা বটগাছের ছাউনি তলে বসে আছে মাহিরা। বাম হাতের তালুতে গোটা কতক বাদাম ছিল, ফু দিচ্ছেন তিনি। বাদামের গায়ে থাকা পাতলা খোসাটা সরতে এক ঝটকা বাদামগুলো মুখে পুড়ে নেন ম্যাডাম। আশেপাশে নিজের অপেক্ষারত দৃষ্টি বুলিয়ে আরামসে চিবুচ্ছে বাদাম। পা দুটো ছোলাচ্ছেন বিরক্ত হয়ে। গায়ে এখনো কলেজ ড্রেস জড়ানো তার। অপেক্ষা করতে করতে আহি একবার কবজি উঁচে ঘড়ির দিকে চাইল। সেই 25 মিনিট ধরে অপেক্ষা করছে মেয়েটা, অথচ নবাব পুত্তরে আসার কোনো নামগন্ধ নেই। আহি বিরক্ত হলেও বসে অপেক্ষা করছে। একটাবার আসুক ইফতি, তাকে কিছুক্ষণ ছাঁচ দেখিয়ে কথা না বলে গায়ের রাগ মিটাবে তাই বিরক্ত হওয়া সত্ত্বেও তার এত অপেক্ষা চলমান। সময় আরো মিনিট দুয়েক পেল। মাঠের সামনে তখন হুট করেই এসে থামলো 3 চাকার রিক্সাটা। সেখান থেকে হন্তদন্ত হয়ে নেমে এলেন ইফতি। হতবুদ্ধি নাই ছুটতে লাগলেন মাঠের দিকে। অমনি পেছন থেকে রিক্সাওয়ালা মামা ডেকে ওঠেন তাকে। ও মামা, ভাড়া দিতেন না? ইফতি জোরালো কদম থামল। গার বাঁকিয়ে পেছন তাকাতে হুঁশ ফিরল তার। ইচা রিক্সা ভাড়া না চুকিয়ে দৌড়াচ্ছে সে। আরে লোকটা কি নাকি ভাবলো তাকে। বাঁচা কুচা ইজ্জত টুকুরো ফালুদা হলো অবশেষে। ইফতি আবারও দৌড়ে এলো রিক্সাওয়ালার নিকট। পরনের কালো রঙা পাঞ্জাবের পকেট হাতে মানিব্যাগ হাতে নিল তৎক্ষণাৎ। সেখান থেকে চকচকে 100 টাকার একটা নোট বের করে হাতে দিল রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা মামা বুক পকেট থেকে খুচরো বার করার আগেই
আবারও মাঠের দিকে দৌড় লাগালো ইফতি। পেছন থেকে মামা ডাক দিলেন, বললেন, ও মামা, আগে বাকি টাকা নিতেন না? ইফতি মাসের সামনে থেকে চেঁচিয়ে বললেন। রেখে দেন মামা। এক কথা রিশওয়ালা মামা তার পান খাওয়া দাঁত কাপড়টি বের করে কেমন হেসে ফেললেন। হাতের চকচকে নোটটা উঁচে পাল্টে দেখতে দেখতে পিপির করে বললেন, এ পোলা নির্ঘাত প্রেম করে রে। কলেজাটা হাতে নিয়ে ছুটেছে ইফতি। রাগিনী বোধহয় এতক্ষণে রেগে মেগে আগুন হয়ে গেছে। না জানি বেচারার আজ কি হানি হয়। ইফতি পকেটে হাতে ফোন বের করলো, ফের দ্রুত কল লাগালো আহির নাম্বারে। এই নিয়ে 5 বার কল দিয়েছেন মশাই, তবে আহি একবারের জন্য রিসিভ করেনি তার ফোন। এতে ইফতির আর বুঝতে বাকি নেই, অষ্টাদশী আজকে তার খবরই করে ছাড়বে। কল ঢুকছে, রিংও হচ্ছে, তবে ফোন তুলছে না ম্যাডাম। ইফতি এবারেও ধরে নিল ফোন তুলবে নাহি। সে হতাশে এদিক ওদিক দিক বেদিক শূন্য মানুষের ন্যায় তাকায় বারে বারে। ঠিক তখনই ওপাশে কল রিসিভ হলো। ইফতি অস্থির গলা তৎক্ষণাৎ বলল, হ্যালো আহি, পাখি কই তুমি? উড়াল দিচ্ছি আকাশে, কেন দেখেননি? ইফতি অস্থিরতা হাসলো একটুখানি। মেয়েটার তেরা তেরা কথাগুলি যেন বেশ লাগে তার। ইফতি পায়ের গতি কমালো, কানে ফোন চেকে আবারও বলল, বলো না কোথায় তুমি? আপনার বাসায়। হ্যাঁ সেটা তো আমি নিব, তুমি একা একা যাবে কেন? ওপাশে আহি দীর্ঘ নিঃশ্বাস ফেললো, কাদের ওপর ব্যাগ চড়িয়ে পা বাড়িয়ে বলল, কি আর করার বলুন, যার কপালে এমন দেরি করা মানুষ জোটে তার তো সবকিছু নিজে থেকেই যেচে পড়ে করা লাগে। ইফতি হাসলো ছোট কামড়ে, আশেপাশে নজর বুলিয়ে আবারও বলে, মিস তারা, আপনি আপাতত আছেন কই বলেন তো? আমি কিন্তু প্রচণ্ড রকমের মিস করছি আপনাকে। আমার চোখ দুটো কেমন হন্যে হয়ে খুঁজছে আপনাকে। তা বলছিলাম কি, আজকের মতো না হয় এই আমিটাকে একটু ক্ষমা করুন, অ্যাটলিস্ট নিজের লোকেশনটা বলুন। মুখ বাঁকায় আহি খালের ধারের পথ ধরে এগোতে এগোতে বলে, ভুলে গেছি মিস্টার লেজি, আপাতত আপনি পারলে খুঁজে নেন। ইফতির আর কি করার, সে ফোন কানে নিয়ে চক্কর লাগালো পুরো মাঠ জুড়ে। না, আহি কোথাও নেই। ইফতি এবার ছুটলো খালের ধারে, আশেপাশে নজর বুলাতেই দেখে অদূরে হাতের উপর হাত বেঁধে দাঁড়িয়ে আছে আহি, চোখ নিবদ্ধ রেখেছে খালের স্বচ্ছ পানিতে। ইফতি এতক্ষণে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললো, দৌড়ে গেল মেয়েটার নিকট, হাঁপাতে হাঁপাতে পেছন থেকে ডাকলো, এই যে পাখি, এসেছি আমি। কপাল কুচকে পেছনে ফিরে আহি গলায় অসম্ভব ঝাঁজ ঠেলে বলে উঠছে, তো কি করব, আপনাকে কোলে তুলে নাচবো? থতমত খেলো ইফতি, শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলা, ইয়ে না মানে এখনো রেগে আছো? মুখ ভেঙচি কাটে আহে, সামনের দিকে পা বাড়াতে বাড়াতে শক্ত গলায় বলে উঠছে, রাগ ওসব আবার কি জিনিস? আমি তো এই প্রথম শুনলাম এই শব্দ। ইফতি মাথা চুলকায়। আহি হাঁটছে দেখে দৌড়ে ছুটে আসে মেয়েটার সামনে, অতঃপর আশেপাশে তেমন করে ভ্রুক্ষেপ না করে নিজের কান দুটোয় হাত রেখে অপরাধী সুরে বলে, সরি, এই যে কান ধরলাম পাখি, আর হবে না কখনো। তুমি বললে এক্ষুনি কান ধরে উঠবোস করতেও রাজি আছি আমি। আহিয়া নিজেকে দমিয়ে রাখতেই পারলো না, উল্টোফিক করে হেসে দিল ইফতির এমন কাণ্ডে। এদিকে মেয়েটাকে হাসতে দেখে মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেল ইফতি। যাক, মেয়েটার রাগ তবে ভাঙলো কিছুটা। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো, রুদ্র বাড়ি ফিরেছে একটু আগে ফাঁকেই। হাতে করে নিয়ে এসেছে মেয়েটার পছন্দের হান্ডি বেফ। তবে অরিনটা দেখো, রুদ্র এসেছে পর থেকে একটাবারের জন্য ঘরে এসে উকি উক্তি মায়নি সে। এক প্রকার গা বাঁচিয়েই চলছে রোদ্রের কাছ থেকে। মাছ থেকে অবশ্য পছন্দের হান্ডি বিফ খেয়েছে মায়ের ঘরে বসেই। রৌদ্র এবার তিতিবিরক্ত, বেশ কয়েকবার অরিনকে ডেকে পাঠালো, মেয়েটা আসেনি ঘরে। এই নিয়ে যে কত দুঃখ ব্যাটার তা বলার বাইরে। রৌদ্র এই পর্যায়ে নিজেই পেরোলো ঘর ছেড়ে, সিঁড়ি বেয়ে নামতে নামতে বার কয়েক ডাকলো, অরি, হ্যাঁ অরি, কই তুই? সারা শব্দ নেই অরিনের। রৌদ্র সিঁড়ি থেকে নেমে কোমরে হাত চেপে দাঁড়ালো। কোথায় গেল মেয়েটা? মনের কোণে উত্থাপিত প্রশ্নের ঠিকঠাক জবাব পেতে রৌদ্র পা বাড়ালো রান্নাঘরের দিকে। দরজার কাছে দাঁড়িয়ে একবার উক্কি দিল ভেতরে। মা এবং চাচিকে কাজ করতে দেখে রৌদ্র গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, মেজমা, আমার বউজন কই? রাত্রে ব্যস্ত রাফিয়া বেগম ধোয়া ওঠা গরম মাংসের পাতিলে খুন্তি নাড়ছেন দক্ষ হাতে। পাশে পেঁয়াজ কাটছেন জুবাইদা বেগম। গাল বেয়ে
তার চুপচুপ করে গড়িয়ে পড়ছে নিঃশব্দে নোনা জল। মানুষটা ক্ষণে ক্ষণে নাক টানছে আর পেঁয়াজ কাটছেন। এর মধ্যে রান্নাঘরের দরজার কাছ থেকে ভেসে আসে রুদ্র ভরাট কণ্ঠে থামলেন দুজন। রাবিয়া বেগম খুন্তি নাড়ানো বাদ দিয়ে পেছন ফিরে তাকালেন। কপালের মাঝে গোটাতে কত ভাঁজ ফেলে সন্দিহান গলায় বললেন, অরিনা মাত্রই অনিগার ইকরার সাথে বাহিরে গেল, কেন তোকে বলে যায়নি? রোদ্রের চোখ শক্ত হলো এ পর্যায়ে। সন্ধ্যা থেকে মেয়েটা ইগনোর করাটা মোটেও হজম হচ্ছে না তার। সেটা কি অরিন বুঝে না? বুঝে তো, মেয়েটা তো বেশ বুঝে শুনেই করছে এসব। রোদ্র নিজ চিন্তায় মগ্ন বলে রাফিয়া বেগম ফের বলেন, রোদ, অরি কি তোকে বলে যায়নি? রোদ্র বিচক্ষণ, বইয়ের দোষটা আলগোছে ঢেকে নিল। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, হ্যাঁ বলেছে বই কি, বাট এখনই চলে যাবে সেটা জানতাম না। যাকে কি করছো তোমরা? রাফিয়া বেগম হাসেন একটুখানি। কবি সাহেবের পছন্দ অনুযায়ী মাছের পাতলা ঝোলে খুন্তি নাড়িয়ে নরম কণ্ঠে বলেন, ওই আর কি, রাতের রান্না সারছি। তা তোর কি কিছু লাগবে বাবা? রোজের ঠোঁট গোল করলো, শব্দ করলো খানিকটা। নজর ঘুরিয়ে এক পলক তাকালো মায়ের দিকে। মাকে অমন নাক টানতে দেখে এগিয়ে আসে সে। মায়ের পিছু দাঁড়িয়ে আলতো করে হাঁস রাখলো মায়ের কাঁধে। অতঃপর মাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায় রৌদ্র। মায়ের অশ্রুসিক্ত নয়ন পানে চোখে রেখে ফিরকুচকায় ছেলেটা। গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, শতবার বলেছি আম্মু, পেঁয়াজ কাটার সময় মুখে চুইংগাম রাখবে। কথাটা একবারও শুনো না কেন বলো তো? জুবাইদা বেগম কেমন ভেজা চোখে হাসলেন ছেলেটার কথা শুনে। রৌদ্র এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো মেয়েটার মায়ের মিষ্টি হাসিখানা মুখ। পরক্ষণেই মায়ের ভেজা চোখ দুটো বৃদ্ধা আঙুলের সাহায্যে আলতো করে মুছে দিয়ে মাকে সাইডে চাপিয়ে নিজেই গেল চপিং বোর্ডের কাছে। জুবাইদা বেগম তৎক্ষণাৎ ছেলে হাত আগলে ধরলেন। দুধারে মাথা নাড়িয়ে চটপট কণ্ঠে বললেন, আরে আরে কি করছিস? রেখে দে আব্বু, আমি করে নিব। রৌদ্র মুচকে হাসল। হাতের উপর থেকে মায়ের হাতখানা আলতো করে সরিয়ে দিয়ে দক্ষ হাতে ছুরি চালালো চপিং বোর্ডে। মাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, আমার প্রিয় মানুষদের চোখের পানি আমার কেন যেন সহ্য হয় না আম্মু, কেন সহ্য হয় না জানি না। রাত হয়েছে, খাবার খেতে সকলকে ডাকা হয়েছে ইতিমধ্যে। অরিন এতক্ষণ জম্পেস একটা আড্ডা শেষে টেবিলে এসে বসেছে, তাও আবার বাবা এবং ভাইয়ের মাঝে। রৌদ্র মাত্রই পা রাখলো ডাইনিং এ। তবে অরিনের অমন বসা দেখে ফিগুচায় সে। মেজার পানি থাকায় কটমট দৃষ্টিতে, কিন্তু অরিনের তো সেই দিকে বিন্দুমাত্র পাত্তা নেই। সে কি সুন্দর হাসি মুখে খাবার খাচ্ছে। রৌদ্র একবার চাইলো না খেয়ে চলে যেতে, তবে পরক্ষণই ভাবলো। রাফিয়া বেগম বিচক্ষণ মানুষ, বেশ বুঝলেন মেয়ে এবং রোজের মাঝে নীরব মনোমালিন্য। মনে মনে ভেবে নিলেন সুযোগ বুঝে এই নিয়ে মেয়ের সঙ্গে কথাই বলবে না হয়। রোজের প্লেটে খাবার বেড়েছে, দু এক লোকমা নিতেও কেন যেন বেশ কষ্ট হচ্ছে ছেলেটার। সম্মুখে বসা বউটা তার কি সুন্দর খাচ্ছে, অথচ সে মেয়েটার অবহেলায় মূর্ছা যাচ্ছে সময়ের সাথে সাথে। রৌদ্র একটা কষ্ট মনে নিয়ে কোনো মতে খাবারগুলো গিলল। সবার আগে খাবার শেষ করে চেয়ারে উঠে দাঁড়িয়ে অরিনের উদ্দেশ্যেই বলল, খাওয়া শেষ হওয়া মাত্রই ঘরে আসবি, খবরদার আর কোথাও যাবি না। কবি সাহেব খাবার মুখে নিয়ে কেসে উঠলেন ছেলের মুখ নিঃসৃত বাক্যে। পাশ থেকে সাব্বির সাহেব ভরকে গিয়ে ভাইজানকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। ওদিকে তাসিক সাহেব মুখ চিপে হাসছেন। তখনই পাশ থেকে তাইব সাহেব ভাইয়ের পেট বরাবর কুনুই দিয়ে গুঁতো দিলেন। তাসিক সাহেব হাসি থামালেও ফ্রি কুচকালেন তৎক্ষণাৎ। মুখ ফুটে কিচ্ছু বলবেন তার আগে তাইব সাহেব ইশারা বোঝালেন চুপ থাকতে। এদিকে সবার এত হত বিহ্বলতায় থোড়াই যায় আসছে রোজের। সে তো কথাখানা বলি প্রস্থান করে গটগটিয়ে গিয়ে চলে গেছে। ওইদিকে অরিনের খাবার গতি কমেছে এখন। তাড়াতাড়ি খেলে তো তাড়াতাড়ি ঘরে যেতে হবে। তখন কিভাবে হবে? ডাক্তার সাহেবকে একটু একটু শিক্ষা না দিলে তো হবে না। অনিক, হ্যাঁ অনিক, দরজা খোল। ব্যাপক রোমান্টিক মুডে ছিলেন অনিক সাহেব। অমনি দরজায় কড়া নাড়ানোর শব্দ পেয়ে রোমান্টিক মুডে 12টা বাজলো তার। অনেক কেমন মুখ কুচকে ছুটে এসে সে দরজার কাছে। দরজা খুলতে সম্মুখে রৌদ্রকে কটমট দৃষ্টিতে তাকিয়ে দেখে ভরকা বেচারা থতমত খেয়ে বলে, কি হলো ভাইয়া এত রাতে? রৌদ্রের মেজাজ এখন সপ্তম আসমানে। সে কেমন দাঁত খেয়েছে জিজ্ঞেস করলো, আমার বউজান কই? ওকে ফেরত দে। এবার যেন আকাশ থেকে পড়লো অনেক। বেচারা কেমন ফটাফট উত্তর দিল, বনু কই মানে? ও তোমার ঘরে নেই? ও সে কখন চলে গেল ঘুমাতে? আবারও মেজাজ বিগড়ালো রৌদ্রের। সে তৎক্ষণাৎ ছুটলো অয়নের ঘরের দিকে। দরজার কাছে এসে খেয়াল করলো দরজাটা ভেতর থেকে লাগানো। অমনি দরজার গায়ে বার কত পড়া নাড়ায় রৌদ্র, গলা উঁচিয়ে জেগে উঠছে, জান বাচ্চা, গেট খোল।
কে শুনে কার কথা? অয়নটা তো মুখের উপর কাঁথা ছড়িয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। রোদ্র বেশ কিছুক্ষণ করা নাড়ায় অবশেষে ক্লান্ত হয়ে মেয়েটার ঘরের দরজার কাছে পিঠ ঠেকিয়ে বসে বিড়বিড় করেই বলল, এত অভিমান ভালো না সানশাইন। কিছু কিছু অভিমান ভালোবাসার বদলে দূরত্ব বাড়ায়। রাতভর জেগে থেকে কাহিল রৌদ্র কাঁধ দুটোতে ভর করেছে একরাশ ক্লান্তি, চোখে মুখে নেমেছে একরাশ বিষাদের ছায়া। ভোরের আলো ফুটবার আগে রৌদ্রের কানে এলো দূর থেকে ভেসে আসা আজানের সুমধুর ধ্বনি। রৌদ্র ঠায় বসে আছে অয়নের দরজার পিঠ ঠেকিয়ে। আজান শুনতে ছেলেটা নড়ে চড়ে বসলো, চোখ দুটো কেমন লাল চকটকে হয়ে আছে সারা রাত জেগে থাকার দরুন। সে ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় ঘরের দৌড়ের পানে। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তক্ষুনি। সে তৎক্ষণাৎ পা বাড়িয়ে নিজের ঘরের দিকে যায়। কাবাট হাতে সাদা তোয়ালেটা নিয়ে নিল কাঁধে, অপর পাশ থেকে একখানা সাদা পাঞ্জাবি এবং পাজামা বের করে রাখলো বিছানার উপর। তারপর গম্ভীর মুখে চলে যায় ওয়াশরুমে। প্রায় মিনিট 10 পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রৌদ্র। কোমরে পেঁচানো একমাত্র সাদা তোয়ালে, গায়ে জমে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা, চুল থেকে চুয়ে চুয়ে পড়ছে পানি। রৌদ্র গুটি গুটি পায়ে এগিয়ে আসে বিছানার কাছে, এক হাতে ভেজা গা কোনো মতে মুছে নিয়ে পাঞ্জাবিটা পরে নিল আলগোছে। সাদা পাজামাটাও পরলো পরপর। ভেজা চুলগুলোতে এক হাতে ছাড়তে ছাড়তে আবারও গেল কাবার্ডের কাছে। সেখান থেকে সাদা টুপিখানা মাথায় চেপে পা বাড়ল মসজিদের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে নামছে রৌদ্র। ভোরের আলো তখনও ফুটেনি, কিন্তু সে গটগটে পায়ে নিচে নামতেই সামনে পড়লো কবির সাহেব। হঠাৎ ছেলেকে দেখে থামলেন তিনি, গম্ভীর কণ্ঠে বললেন, নামাতে যাচ্ছ? রৌদ্র স্থির দৃষ্টি ফেলে বাবার উপর, পরক্ষণে নিজেকে একবার আপাতমস্তক দেখে নিয়ে শান্ত কণ্ঠে বললেন, সকাল সকাল পাঞ্জাবি পায়জামা টুপি পরে কেউ নিশ্চয়ই হাঁটতে বের হয় না। মুখ কুচকাল কবির সাহেব। ছেলেটার এহেন উল্টোপাল্টা জবাবে বরাবরের ন্যায় কপালে বরাবর বিরক্তির ছাপে ফুটল তার। তিনি কেমন গম্ভীর কণ্ঠে বলে উঠছেন, সোজা কথা আসে না তোমার মুখ দিয়ে? সবসময় বাদরামি না করলে পেটের ভাত হজম হয় না তোমার, তাই না? মুখের সামনে হাত থেকে হামি চালো রৌদ্র, পরপর উপর নিচ মাথা নাড়ে দুষ্টু কণ্ঠে বলল, এখনো ব্রেকফাস্ট করিনি আব্বু, তাই পেট আপাতত খালি। সেক্ষেত্রে হজম টজমের প্রশ্নই ওঠে না। বিরক্ত হলেন কবির সাহেব। একটা কথা অবধি শান্তিতে বলে থামতেই পারে না তিনি। তার আগেই ছেলেটা কিসব উদ্ভট কথাবার্তা বলে বসে। কবির সাহেব কঞ্চে একটা ঝাঁজ ঠেলেই বললেন, নামাজে যাচ্ছি বলে আপাতত তোমায় কিছু বললাম না, বেয়াদব ছেলে। ফিরে এসে বলবো যা বলার। রোজু মুখ টিপে হাসছে। তা দেখে কবির সাহেব কেমন উত্তেজিত কণ্ঠে থমকে ওঠেন ছেলেকে। চুপ করে বেয়াদব! নির্লজ্জের মতো আবারও আমার মুখের উপরে মুখ টিপে আসছে। তৎক্ষণাৎ ঠোঁটের উপর আঙুল চেপে রৌদ্র, অথচ হাসি আর তার বাড়ছে বই কমছে না এখনো। রৌদ্র কবির সাহেব দাঁত কিরমির করছেন এবার, শক্ত মুখে আবারও কিছু বলবেন তার আগে রৌদ্র কেমন ব্যস্ত কণ্ঠে বলে উঠছে, বাসায় ফিরে বকবে আব্বু, এখন দ্রুত নামাজে চলো। থামলেন কবির সাহেব। নিজের উপচে পড়া রাগটা কোনো মতে গিলে নিলেন তিনি। অতঃপর গম্ভীর মুখে কোমরের পেছনে দুই হাত বেঁধে পা বাড়ালেন বাড়ির বাইরে। রৌদ্র ছুটল বরাবর বাবার পিছু পিছু, এগিয়ে এসে আলতো গোছে বাবার ডান হাতে বাহু চেপে ধরে বাচ্চাদের ন্যায় কবির সাহেব না থেমে এগোচ্ছেন। ছেলের হুটহাট কাণ্ডে অলক্ষই বোধহয় এক আধবার মুচকি হেসেছেন গম্ভীর পুরুষ। সকাল সকাল বাড়ির মেয়ে সদস্যরা এক প্রকার হই হুল্লোড়ে মেতেছে। 11টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তারা। এর আগেই সকালের সকলে সাজগোজ সেরে নেওয়ার আদেশ এসেছে কবির সাহেবের কাছ থেকে। মেয়েগুলো সাজগোজের প্রতি যা সময় নেয় না, এক একজনের চুল বাঁধতেই তো ঘন্টাখানিক লাগে। কবির সাহেব গভীর মুখে ড্রয়িং রুমের বড় সোফার এক কোণে বসে আছেন। দুই হাত মেলে ধরে রেখেছেন সংবাদপত্রের পৃষ্ঠা নম্বর 2। সশব্দে পাঠ করছেন আজকের খবর। সাব্বির সাহেব বসে আছেন ভাইয়ের পাশে, বাম হাতে ধরে রেখেছেন চায়ের পেয়ালা। ধোয়া ওঠা গরম চায়ের কাপে এক দুবার চুমুক বসাচ্ছেন ফু দিয়ে। কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনছেন ভাইয়ের খবর পাঁচ। এরই মধ্যে সাথে আগমন ঘটে তায়েব সাহেবের। বেচারার মুখ খানা যেন আমাবস্যার চাঁদ, কোথাও এক চিলতে আলোর ছটাক নেই। সাব্বির সাহেব আর চোখে তাকালেন ভাইয়ের মুখ পানে, সামান্য গলা খাকারি দিয়ে বললেন, কি ব্যাপার, তোর মুখটা অমন বাংলার পাস করে রেখেছিস কেন? কবির সাহেব পড়া থামালেন। সংবাদপত্রের আড়ালে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তায়েব সাহেবের দিকে। এদিকে তায়েব সাহেব কেমন ফস্কার নিঃশ্বাস ফেলেন। অসহায় মুখে ভাইদের পানে দৃষ্টি ফেলে বলে উঠছেন, আর বলো না, মাইমুনাকে শুধু বলেছিলাম একটু তাড়াতাড়ি রেডি হতে। সাব্বির সাহেব নড়েচড়ে বসেন এবার, ফিরকুচকে সন্ধিহান গলায় জিজ্ঞেস করেন, তো? তায়েব সাহেব অসহায় গালের পাশে হাত রাখেন, আর্তনাদ করে বলেন, শুধু এইটুকুই বললাম। এরপরে শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমার গায়ে অপবাদ লাগলো,
আমি নাকি তার সাজগোজ দেখতে পারি না, সে নাকি যথেষ্ট কম সময় নেই সাজগোজে, আমি নাকি ইচ্ছে করে তাকে কথা শোনাই। বেচারার এমন আর্তনাদে বাকি দুজন না চাইতে হেসে উঠে শব্দ করে। তাইব সাহেব চোখ তুলেন, আহত কঞ্চে বললেন, আমি এদিকে আমার দুঃখের কথা বললাম আর তোমরা কিনা হাসছো। তৎক্ষণাৎই চুপ করে গেলেন বাকি দুজন। তাইব সাহেব আরো কিছু বলতেই যাবেন, এর আগে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন বাড়ির 4 গৃহিণী। দামি জামদানি, এলিগ্যান্ট জুয়েলারি, সবকিছু সমাহারে এক একজন পরিপূর্ণ। জুবাইদা বেগম হাসি মুখে কদম বাড়িয়ে এগিয়ে এলেন, এক কদম দ্বিধান্বিত চাহনিতে স্বামীর উদ্দেশ্যে বললেন, এই দেখো তো রোদের আব্বু, শাড়িটা আমার গায়ে মানাচ্ছে কিনা, নাকি এটা বাদ দিয়ে আরেকটা পরবো? হোঁচট খেলেন কবির সাহেব, চোখ দুটো বড় সড়ো করে নিয়ে হতবাক কণ্ঠে বলে ওঠেন, এতক্ষণ ধরে সেজেগুজে কি না বলছো, এটা না আর একটা পড়বে। গায়ে জ্বালা ধরল জুবাইদা বেগমের। শান্ত মেজাজটা ফুট করে কেমন যেন গরমই হয়ে গেল স্বামীর এহেন বাক্যে। গরম তেলে পানির ছিটা পড়লে যেমন ছেদ করে উঠছে, মানুষটা তেমন ছেদ করে উঠে বললেন, কি বললে এতক্ষণ? মানে আমি তো মাত্র 1 ঘন্টা লাগালাম রেডি হতে, এটা কোন দিক থেকে বেশি মনে হলো তোমার কাছে? কবির সাহেব শুকুচায় হাতে কাগজ খঞ্জ ভাঁজ করতে করতে বিড়বিড় করে বললাম, হ্যাঁ, রেডি হতে 1 ঘন্টা লাগিয়েছে, অথচ কোনটা পড়বে কোনটা পড়বে না তা ভাবতে ভাবতে যে ঘন্টার 2 পার করেছে, সেটার কি হবে? স্বামী ছোট নড়ছে, এইটুকু দৃষ্টি এড়ায়নি জুবাইদা বেগমের পাশ থেকে। দেবরগুলো কেমন মুখ টিপে হাসছে। জুবাইদা বেগম ভ্রু কুচকালেন, গমগমে গলায় আবারও জিজ্ঞেস করে উঠছেন, কি বিড়বিড় করছো? যা বলার সামনাসামনি বলো, আমিও একটু শুনি। থতমত খেলেন কবির সাহেব, সঙ্গে বাকিরাও। বেচারা তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়িয়ে আমতা আমতা করে বললেন, আরে না 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 না, তেমন কিছু না, আমি বলছিলাম এই শাড়িটাই সুন্দর লাগছে তোমার গায়ে, থাক না, পরে থাকো এটাই। প্রশংসা পেয়ে খানিক দমলেন জুবাইদা বেগম। গাল ফুলিয়ে শাড়ির আঁচলটা এদিক ওদিক নাড়িয়ে সন্তুষ্ট দৃষ্টিতে ফের তাকায় স্বামীর পানে। কঞ্চ খাদে নামিয়ে আরেকবার নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, সত্যি ভালো লাগছে? কবির সাহেব জোরপূর্বক হাসি টানলেন ছোটের কোণে, মাথাটা পরপর ঝাঁকিয়ে জোর গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। কোনটা পরলে বেশি মানাবে বলুন তো, লালটা নাকি কালোটা? ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে অনেক। বাম হাতের কবজিতে বাচ্চে খড়ি, গায়ে জড়িয়েছে গাঢ় নীল রঙা পাঞ্জাবি। এরই মধ্যে পেছন থেকে বেঁচে আসা ইকরার দ্বিধা সন্দেহ কণ্ঠ। ঘাড় বাঁকিয়ে তাকায় সে, তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ইকরার দিকে। ইকরার ঠোঁটটায় 2 হাতে 2টো শাড়ি অনেকের সামনে বাড়ি দিয়ে আবারও বলে, কোনটা পরবো বলুন না। অনেক এক পলক শাড়ি দুটোর দিকে তাকায়, চোখ কামড়ে কিছু একটা ভেবে পরক্ষণে মুচকি হেসে বলে, একটাও না। হতবাক চোখে তাকিয়ে রইল ইকরা। অতবাক কঞ্চ ফুলে অস্ফুট বেরিয়ে এলো। তাহলে কি পরবো? অনেক এগিয়ে আসে এক কদম, কপালে ভাঁজ ফেলে শাড়ি দুটো ইকরার হাতে থেকে নিয়ে নামিয়ে রাখলো বিছানার উপর। পরক্ষণেই নিজে চলে গেল আলমিরার কাছে। মিনিট খানেক সময় নিয়ে খুঁজে নিল কিছু একটা। পর মুহূর্তেই পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিস, কালো রঙের একটি শপিং ব্যাগ। অনেক ব্যাগটি নিয়ে চলে আসে ইকরার কাছে। ইকরা তখন শঙ্কিত গলায় জিজ্ঞেস করে, এটা আবার কি? অনেক মৃদু হাসল, শপিং ব্যাগ থেকে আলগোছে বের করে আনলো একখানা ভারী কারুকার্যের শোভিত শিফন জর্জেটের শাড়ি। ইকরা চোখ তুলল কপালে, শাড়ির গায়ে আলতো হাত বুলি অবাক কণ্ঠে জিজ্ঞেস করে উঠছে, এই শাড়ি কবে আনলেন আপনি? অনেক প্রত্যুত্তরের সময় নিল। শাড়িটা আলতো করে খুলে নিয়ে ইকরার দিকে এগিয়ে এলো নিজ উদ্যোগে। মেয়েটার পরে সাধারণ সুতির থ্রি পিস, সে আবার ঠিকমতো শাড়ি সামলাতে জানে না। অনেক আলতো করে হাত রাখলো ইকরার কাঁধে। আচ্ছন্ন দৃষ্টিতে মেয়েটার মুখ পানে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে আলগোছে চেনে সরিয়ে দিল সুতির ওড়নাটা। ইকরার মুখ নামিয়ে আনলো, দৃষ্টি ঠেকালো জমিন বরাবর। লজ্জায় বিড়ম্বনায় হাঁসফাঁস লাগছে মেয়েটার। হাতের আঙুলগুলো ডলতে ডলতে কেমন সে মিনমিন করে বলল, আপনি ছাড়ুন, আমি পরে নেব। অনেক ছোট কামড়ে হাসলো মেয়েটার। কাঁধের উপর থেকে বস্ত্রখানা ধীরে সুস্থে নামিয়ে দিয়ে আচ্ছন্ন গলায় বলতে লাগলো, আমি থাকতে তুমি কেন পড়ার কষ্ট করবে? তোমার কি মনে হয় আমি কেবল খুলতেই জানি? এহেন কথা কান দুটো এক প্রকার ছাছা করে উঠলো ইকরার। জিভ কাটলো, দাঁত
গাল দুটোই ইচ্ছে লাল বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। অনেক মির্জাকে আরেকটু লজ্জায় ফেলতে বলে উঠছে। জামাটা কে খুলবে বউ পাখি, তুমি নাকি আমি? হকচকে উঠে ইকরা তড়িৎ দুকদম পিছিয়ে গিয়ে ভরকে যাওয়া কঞ্চে বলল, একদম না, আমি খুলবো। অনেক পাকা হাসলো এ পর্যায়ে। হাতের শাড়িটা হাতে চেপে রেখে গিয়ে বসলো ড্রেসিং টেবিলের চুলের উপর। মেয়েটার সর্বাঙ্গে এক প্রকার কাপড় ধরিয়ে দেওয়ার মতো দৃষ্টি তাক করে ভাবলেছেন ভঙ্গিতে বলল, ওকে ফাইন, খোলো। ভরকায় ইকরা অনেকের অমন অন্তর্ভেদী দৃষ্টি দেখে গালটায় বুঝি শুষ্কতায় নেমে এসেছে তার। মেয়েটা পরপর স্বপ্নে ঢোক গেলে মাথা নুয়ে বিছানার উপর থেকে শাড়ি পরার বাদ বাকি কাপড়গুলো হাতে নিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। তবে এতেও বাদ সাধলো অনেক। পেছন হুট থেকে হুট করে চেপে ধরলো ইকরার পাতলা কোমর। ইকরা থমকায়, খানিক ঢোক গিলে পাশ ফিরে তাকায় অনেকের আচ্ছন্ন দৃষ্টিতে। আবারও কাবু হচ্ছে মেয়েটা। এদিকে অনেক কেমন দুষ্ট এসে বলে উঠছে, কই যাও বউ পাখি? ইকরা আমতা আমতা করছে এবার মিনমিনি স্বরে বলে, চেঞ্জ করতে